গল্প হঠাৎ পাওয়া সুখ। লেখায় আসমিয়ান তোহা। নিস্তব্ধ রাত। পুরো আকাশটা অন্ধকারাচ্ছন্ন করে রাত নেমেছে সারা শহরে। চাঁদের আলোটা যেন লোপ পেয়েছে আজ। অমাবস্যার রাতের মতো অন্ধকারে ছেয়ে গেছে আশপাশ। আকাশটা গুমোট মেঘে আছে। মৃদু বাতাসের তালে ক্ষণে ক্ষণে জানালার সফেদ রঙা পর্দাটি উড়ছে। পরিবেশটা ভুতুড়ে পরিবেশের চেয়েও কম লাগছে না। এমনি এক পরিবেশে একজন রমণী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বেকনিতে দাঁড়িয়ে নিকষ কালো আকাশের দিকে চেয়ে আছে। রাত তখন 11:30। রাস্তাঘাটে মানুষজনের চলাফেরাও প্রায় কমে এসেছে। রাস্তার সোডিয়াম লাইটের এক টুকরো তীর্যক আলো এসে পড়ছে মায়াবী মুখশ্রীর মেয়েটির নরম গালের এক সাইডে। সেই আলোতে নিধি নামক রমণীটির মুখের একপাশ দৃশ্যমান এবং অপর পাশ অদৃশ্য হয়ে আছে। নিধির দু চোখ বেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। অজানা আতঙ্কে মনটা ভীত শঙ্কিত হয়ে উঠছে। বিষণ্ণ মনটা নিয়ে সে একধানে অন্ধকারাচ্ছন্ন আকাশের পানে চেয়ে তার মনের অব্যক্ত কথাগুলো গোপনে আওড়াচ্ছে। কান্নার দাপটে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীরটা। হঠাৎ তার পিছনে একজন মানুষের অস্তিত্ব অনুভব করে সে। মানুষটা ধীরে ধীরে একদম তার সন্নিকটে এসে পিছন থেকে আলতো করে তাকে জড়িয়ে ধরে। মানুষটার দুটো হাত এই মুহূর্তে তার পেটের কাছে আলতো করে চেপে রাখা। নিধি চমকে উঠে অন্যমনস্কতা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হওয়ার জন্য ডান হাত উঠিয়ে উড়োনার কোণাটা দিয়ে চোখে জমে থাকা অশ্রুকণা মুছে নিল। পেছনের মানুষটাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে সে কাঁদছিল। কিন্তু তার মনোভাবে ছেদ ঘটিয়ে পেছনের মানুষটা তার দুই কাঁধে হাত রেখে সম্পূর্ণই তার দিকে ঘুরিয়ে নিল। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই মুহূর্তে তার স্বামী তাকে আপাদমস্তক পরখ করতে লাগল। নির্ঝর নামক সুদর্শন প্রেমিক পুরুষটার তার প্রিয়তমা বউকে পরখ করা শেষ হলে সে চিন্তিত ভঙ্গিতে আদুরে গলায় নিধির দুই গালে তার দুহাত রেখে প্রশ্ন করল, কি হয়েছে বউ? কাঁদছ কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? নিধি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, কোথায়? কাঁদছিলাম না তো। আর কেউ কিছুই বলেনি আমাকে। নির্ঝর সন্দিহান চোখে কতক সময় চেয়ে থাকল নিধির দিকে। কিছু একটা আঁচ করতে পেরে সে খানিকটা কঠোর হয়ে বলল, তুমি আবার বাচ্চার জন্য কান্না করছো, তাই না? ধরা পড়ে যাওয়ায় নিধি কাছুমাছু ভঙ্গিতে আমতা আমতা করে বলল, না তো। কোথায় কাঁদছিলাম? তুমি অযথাই ভুল ভাবছ। নির্ঝর নিধির দুগাল থেকে তার দুহাত সরিয়ে তাকে এক হাতে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, আমার কাছ থেকে লুকাতে হবে না। আমি সব বুঝি। তোমাকে বারবার মানা করা সত্ত্বেও কেন এসব নিয়ে চিন্তা করো? কেন এসব ভেবে নিজেকে কষ্ট দাও? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলেছি তো আমাদের বেবি না হওয়াতে আমার কোন আফসোস নেই। সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে সন্তান লিখেননি। ভাগ্যের উপরে কি কারো হাত আছে বলো? কেন শুধু শুধু কাঁদো, নিজে কষ্ট পাও আর আমাকেও কষ্ট দাও? কেন এরকম করো বলো তো? নিধি আর একটা কথাও বলতে পারল না। প্রেমিক পুরুষটার স্নেহাতুর কথায় হু হু করে কেঁদে দিল। নিধির কান্নার আওয়াজ শুনে নির্ঝর কিংকর্তব্যবিমূঢ় হয়ে কি করবে ভেবে পাচ্ছিল না। তার মায়ের পরে এই একজন রমণীর কান্না সে সহ্য করতে পারে না। নির্ঝর তার দুহাতের আজলায় নিধির কান্নারত মুখটা তুলে তার কপালে গাঢ় করে চুমু খেল। ডান হাত দিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে অভিমান নিয়ে বলল, আমাকে কষ্ট দিলে বুঝি তোমার খুব ভালো লাগে, তাই না? কর্ণকোহরে অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিধি তৎক্ষণাৎ মুখটা উপরে তুলে মাথাটা ডানে বামে নেড়ে ভেজা চোখে নির্ঝরের চোখের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিমায় বলল, একদম না। তুমি কষ্ট পেলে তো আমারও কষ্ট হয়, সেটা কি তুমি জানো না?
তাহলে কান্না কেন করছো? তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না, সেই কথা কি তুমি জানো না? ইচ্ছে করে আমাকে আরো কষ্ট দিচ্ছ। নিধি কান্না ভেজা কণ্ঠে আবারও নির্ঝরকে জড়িয়ে ধরে বলল, আর কাঁদব না, প্রমিজ। নিধির মুখের কথা কেড়ে নিয়ে নির্ঝর ঈষৎ রাগ দেখিয়ে বলল, একদম প্রমিজ করবা না। তুমি যে কেমন প্রমিজ রাখতে পারো সেটা জানা আছে আমার। আমি বাসা থেকে বের হলেই কান্নাকাটি শুরু করে দিবা। জানি আমি। নিধির দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। শত চেষ্টা করেও সে কান্না থামাতে পারছে না। তার খুব ভয় হয়, তাদের সন্তান না হওয়ায় যদি কখনো নির্ঝর তাকে ছেড়ে চলে যায়, তাহলে তার কি হবে? সে কাকে নিয়ে বাঁচবে? সে যে ভীষণ ভালোবাসে তার স্বামীকে। অবশ্য নির্ঝরও তাকে খুব বেশিই ভালোবাসে, সেই কথা সে জানে। তবুও কেন যে তাকে হারানোর ভয়টা মনের কোণে বাসা বেঁধেছে সে জানে না। নিধি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত, নির্ঝর তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ত। নিধির কলেজের কাছেই ছিল নির্ঝরদের ভার্সিটি। নিধির সাথে যাতায়াত পথে প্রতিদিনই নির্ঝরের দেখা হতো। নির্ঝর যে তাকে পছন্দ করত সেটা নিধি জানত না। হঠাৎই একদিন নির্ঝর নিধিকে প্রপোজ করে। সত্যি বলতে নিধিরও নির্ঝরকে ভালো লাগতো, কিন্তু প্রকাশ করতে পারত না। প্রপোজ করার 2 দিন পরে নিধি উত্তর জানিয়েছিল যে সেও নির্ঝরকে ভালোবাসে। তারপর থেকে টানা 2 বছর তারা রিলেশনশিপে ছিল। নিধি যখন ইন্টার পাশ করে ভার্সিটিতে পা রাখে, নির্ঝর তখন ভালো একটা জবে পেয়ে তার বাবা মায়ের সঙ্গে বিয়ের প্রপোজাল নিয়ে নিধিদের বাড়িতে যায়। আশ্চর্যজনকভাবে নিধির বাবা মাও বিয়েতে রাজি হয়ে যায়। এরপর পারিবারিকভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর ভালোই কাটছিল তাদের দিনগুলো, সংসারের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে যাচ্ছিল নিধি। কিন্তু বিয়ের 2 বছর পেরিয়ে যাবার পরও যখন নিধি কনসিভ করতে পারছিল না, তখন তার জোড়াজড়িতেই নির্ঝর তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার দুজনকেই পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে প্রবলেমটা নিধির, প্রজননতন্ত্রের সমস্যার কারণে সে কখনো গর্ভধারণ করতে পারবে না, তবে আল্লাহ চাইলে সবই সম্ভব। সেদিনের পর থেকে নিধি মানসিকভাবে ভেঙে পড়েছিল। নির্ঝর তাকে কত করে বলেছে এসব নিয়ে চিন্তা না করতে, তবুও নিধির চিন্তিত মনোভাব এতটুকুও বদলায়নি। নির্ঝর তার পরিবারের একমাত্র সন্তান। তার যদি সন্তান না হয়, তাহলে তাদের পরিবারের কোন বংশধর থাকবে না। এই জন্য নিধির শাশুড়ি অবশ্য কিছু বলেননি তাকে, তবে নিধির অক্ষমতার খবর শোনার পর থেকেই তিনি চুপচাপ হয়ে গেছেন। আগের মতো আর তিনি নিধির সাথে হেসে কথা বলেন না। কিন্তু একটা সময় তিনি নিধিকে ঠিক তার নিজের মেয়ের মতো ভালোবাসতেন, শাসন করতেন। এসব দেখে নিধি আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। মনে হচ্ছে তাদের মন খারাপের একমাত্র কারণ শুধুমাত্র সে। হঠাৎই নির্ঝর তাকে বাহুডোর থেকে মুক্ত করে রাগ নিয়ে বলল, তুমি কি চিন্তা করছো একটু বলবে প্লিজ? কখন থেকে দেখছি কেঁদেই যাচ্ছ। সমস্যা কি? আমাদের সন্তান না হওয়ায় আমি আমার পরিবারের চাপে পড়ে আবার বিয়ে করব, এটা ভেবেই নিশ্চয়ই কাঁদছ, তাই না? সিরিয়াসলি নিধি, তুমি এটা কি করে ভাবতে পারলে? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা জানো না? তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কোন নারীকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। কখনো না। আমার শেষ নিঃশ্বাস নেওয়ার আগ অবধি আমি তোমাকে আগলে রাখব। কেঁদো না বউ প্লিজ। নিধি কান্না থামিয়ে চোখ মুছে বলল, আর কান্না করব না, এবার চলো, খিদে পেয়েছে। খাবে চলো। নির্ঝর নিধির হাত টেনে কাছে এনে কপালে চুমু খেয়ে বলল, সরি বউ, রাগ দেখিয়ে ফেললাম। কি করব বলো, তোমাকে কান্না করতে দেখলে আমার মাথা ঠিক থাকে না। সরি,
সকালের নাস্তা তৈরি করছে নিধি। পাশেই তার শাশুড়ি তাকে টুকটাক কাজে সাহায্য করছে, কোন কথা বলা ছাড়াই। নিধি এই ব্যাপারটা কিছুদিন যাবৎ খেয়াল করছে যে তার শাশুড়ি তার সাথে আগের মতো কথা বলে না। নিধি হঠাৎ কি মনে করে তার শাশুড়িকে জিজ্ঞেস করে বসল, মা, আপনি কি আমার উপর রেগে আছেন কোন কারণে? জমিলা বেগম অবাক হয়ে শুধাল, এটা কেন মনে হলো তোমার? নিধি অভিমান নিয়ে বলল, কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আগের মতো আর আমাকে আপনার কাছে ডাকেন না, কথা বলেন না। আমার বাচ্চা না হওয়ার কারণেই কি? নিধি বাক্যটা আর সম্পূর্ণ করতে পারল না, তার আগেই জমিলা বেগম তার ঠোঁটে হাত রেখে থামিয়ে দিলেন। তাড়াহুড়ো করে বললেন, কি বলছো তুমি এসব মা? খবরদার এসব কথা মুখে আনবে না। তুমি শুধু আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমার যদি একটা মেয়ে থাকতো আর তার যদি সন্তান না হতো তাহলে কি আমার কিছু করার থাকতো বলো? সন্তান আল্লাহর দান। আল্লাহ না চাইলে আমরা কি জোর করে আনতে পারবো? এসব বলে আমার পাপ বাড়িও না মা। আমি কখনো এসব নিয়ে তোমার প্রতি রেগে থাকবো এসব অবান্তর ধারণা নিজের মনের মধ্যে পুষে রেখো না। কদিন যাবৎ আমার ভাইয়ের দুশ্চিন্তায় মনটা খারাপ, তাই তোমার সাথে সময় কাটায় না। রাগ করে না মা। শাশুড়ির আদরে মাখা কথা শুনে আবেগে নিধির চোখে পানি চলে আসলো। এই বাড়ির প্রতিটা মানুষ তাকে কত ভালোবাসে, তবুও সে উল্টোপাল্টা চিন্তা করে, শুধু শুধু কষ্ট পায়। তাদের কথোপকথনের মাঝেই ডাইনিং রুম থেকে ডাক আসলো নিধির শ্বশুরের। তিনি বলছেন, কোথায় নিধি মা? নাস্তা বানানো হয়নি? আসো তাড়াতাড়ি, আমার অফিসে যেতে হবে তো। নিধি তাড়াতাড়ি সব রেডি করে ডাইনিং টেবিলে সব সাজিয়ে রাখল। এরই মধ্যে নির্ঝরও এসে টেবিলে বসল। নিধি তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে খাবার বেড়ে দিলে তার শ্বশুর বলে উঠলেন, মা, তুমিও বসে পড়ো। নিধিও তাদের সাথে খেতে বসল। না হলে তার শ্বশুর রাগ করবেন। তার কথা হলো, বাড়ির সকলে মিলে একসাথে খাবে, কেউ আগে কেউ পরে নয়। নির্ঝর খাচ্ছে আর টুকটাক তার বাবার সাথে অফিস সম্পর্কে আলাপ করছে। নিধির হঠাৎ মনে পড়ল তার শ্বশুরের জন্য ফ্রিজ থেকে দইটা নামানো হয়নি, তাই সে রান্নাঘরের দিকে পা বাড়াল। কিন্তু সেই পর্যন্ত আর যেতে পারল না। হঠাৎ করেই তার মাথাটা চক্কর দিয়ে উঠল। তাই সে তাল সামলাতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়ল। শব্দ শুনে সবাই সেদিকে তাকালে তাড়াহুড়ো করে তিনজনই টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। নির্ঝর ঝড়ের বেগে নিধির কাছে গিয়ে কোলে তুলে নিল। তারপর টেবিলের কাছে এনে চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই নিধি চোখ মেলে তাকাল। নির্ঝর গালে হাত বুলিয়ে অস্থিরতা নিয়ে বলল, কিভাবে পড়লে? শরীর খারাপ লাগছে? নিধি দেখতে পেল নির্ঝরের সাথে সাথে তার শ্বশুর শাশুড়িও তার উত্তর জানার জন্য তার মুখপানে চেয়ে আছে। নিধি দুর্বল কণ্ঠে উত্তর দিল, হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে, তাই তাল সামলাতে না পেরে পড়ে গেছি। নির্ঝর রাগ দেখিয়ে বলল, মাথা ঘুরবে না, আরও না খেয়ে থাকো, কান্না করো দিনরাত বাচ্চার জন্য। কত করে বলি শরীরের যত্ন নাও, শুনেছ আমার কথা? নিশ্চয়ই প্রেশার কমে গেছে। জমিলা বেগম বললেন, হয়েছে, রাগ দেখানো বন্ধ কর, এখন যা ডাক্তারকে ফোন কর। নির্ঝর রুমে গেল ফোন আনতে। আর নিধি তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিধি পুনরায় তার শ্বশুরকে খাবার দেওয়ার জন্য উঠতে গেলে তার শাশুড়ি থামিয়ে দিয়ে বলল, আমি দিচ্ছি, তোমার দিতে হবে না। তার শ্বশুরের খাওয়া শেষ হলে জমিলা বেগম একটা প্লেটে খাবার নিয়ে নিধিকে খাইয়ে দিতে লাগল। নিধি কত করে বলল যে সে পারবে, কিন্তু উনি তার কথাই শুনেননি। তাদের খাওয়া দাওয়ার পাট চুকাতেই কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসলো।
তাদের ফ্যামিলি ডাক্তার উনি। নির্ঝর গিয়ে দরজা খুলে তাকে ভেতরে আসতে বলল। নিধি এখনো ডাইনিং টেবিলেই বসে আছে। সেখান থেকে তাকে কেউ নড়তে দেয়নি। ডাক্তার নিধিকে পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে নিধি মা হতে চলেছে। এটা শোনার পর নির্ঝর আর তার পরিবার কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। নিধিও চরম মাত্রায় অবাক। সে মা হবে। কদিন ধরে নিধির শরীরটা আসলেই ভালো যাচ্ছিল না। কোন কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে যায়, মাথা ঘুরে। সে মনে করেছিল এসব হয়তো প্রেশার ফল করার জন্য হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত বড় একটা উপহার দিবে সেটা সে ভাবতে পারেনি। গভীর রাতে করা তার দোয়াগুলো তাহলে আল্লাহ তাআলা কবুল করেছেন। ডাক্তার যাওয়ার আগে নির্ঝরকে বলে গেল সিউর হওয়ার জন্য একবার নিধিকে হসপিটালে নিয়ে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিতে। ডাক্তার চলে যাওয়ার পর নিধির শ্বশুর শাশুড়ি মুচকি হেসে নিধির মাথায় হাত বুলিয়ে তাদের রুমে চলে গেলেন। তারা চলে যেতেই নির্ঝর মৃদুস্বরে হেসে নিধিকে কোলে নিয়ে তাদের রুমে চলে গেল। নির্ঝর হাসি মুখে নিধিকে কোলে করে তাদের রুমে প্রবেশ করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজেও তার পাশে বসে নিধির দুই গাল তার হাতের তালুতে নিয়ে আদুরে কণ্ঠে বলল, খুশি হয়েছ এবার? নিধি খুশিতে আপ্লুত হয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভেজা চোখেই জড়ানো কণ্ঠে বলে উঠল, খুব খুশি হয়েছি, খুব খুব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। আর কি চাওয়ার থাকতে পারে আমাদের? আর কিচ্ছু চাওয়ার নেই। আমার বউ যে খুশি হয়েছে তাতেই আমি খুশি। নিধি বুক থেকে মাথা তুলে নির্ঝরের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমার কারণে শুধু খুশি হয়েছ? বাবা হওয়ার আনন্দে আনন্দিত হওনি বুঝি? নির্ঝর স্থির দৃষ্টিতে নিধির দিকে চেয়ে থেকে উত্তর দিল, নিজের বাবা হওয়ার কথা জানতে পারলে পৃথিবীর কোন ছেলে খুশি না হবে বলো? আমিও খুশি হয়েছি। তবে বাবা হবার আনন্দের থেকেও এটা ভেবে আনন্দিত হয়েছি যে এখন থেকে তোমাকে আর ভেঙে পড়তে দেখতে হবে না। আমি আমার আগের মতো হাস্যোজ্জ্বল দুষ্টু বউটাকে আবার খুঁজে পাবো এটা ভেবেই মনটায় অদ্ভুত শান্তি পাচ্ছি। তোমার মলিন চেহারা আমি দেখতে পারি না, এটা তুমি জানো। জেনেও এতদিন আমাকে পুড়িয়েছ। তবে এখন তো পুচকু আসছে। এবার কখনো যদি দেখি মুখ মলিন করে রাখতে তাহলে দেখতে পারবা তোমার স্বামী কি করতে পারে, বুঝেছ? নিধি মৃদু হেসে নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে আজ তার পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি মনে হচ্ছে। ইস, এত খুশি কেন লাগছে তার? হসপিটালে ডক্টরের চেম্বারে বসে আছে নির্ঝর নিধি। এই ডাক্তারই তাদেরকে বাবা মা না হতে পারার বিষয়টি জানিয়েছিল। ডক্টর খানিক দুজনের মুখের দিকে চেয়ে থেকে হাসি মুখে বললেন, কনগ্রাচুলেশনস মিস্টার নির্ঝর। আমি আগেই বলেছিলাম সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। নির্ঝর অমায়িক ভঙ্গিতে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ। তবে নিধির চেক আপ করার জন্য এসেছিলাম আজ। ডক্টর আর কথা না বাড়িয়ে নিধির চেক আপ করে জানান যে নিধির আর কোন সমস্যা নেই। এখন থেকে তাদের কনসিভ করতে কোন সমস্যা হবে না। তবে প্রেশার কম থাকার কারণে খাবার সময়মতো খেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে বলে দিয়েছেন ডক্টর। অন্যথায় বাচ্চার সমস্যা হবে। নির্ঝর ডাক্তারের কথায় সায় জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে নিধিকে নিয়ে বাসার দিকে রওনা দিল। নির্ঝরদের বাসায় তার সকল আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়েছে তাদের সন্তান হবার সংবাদ শুনে। নিধির বাবা মা ভাইও এসেছে। পুরুষরা সবাই ড্রয়িং রুমে বসে আলাপ করছে, আর মহিলারা রান্নাঘরে বসে হরেক রকমের রান্নার আয়োজন করছে। নির্ঝরের এখন অনেক লজ্জা লাগছে।
এই এত মানুষ তার বাবা হওয়ার সংবাদে এসেছে। এতক্ষণ সে ড্রয়িং রুমে তার বাবা, আত্মীয় স্বজনদের সামনে বসে থাকলেও এখন তাদের প্রতিনিয়ত তার সন্তান নিয়ে কথা বলায় খানিক লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে নিজ রুমের উদ্দেশ্যে পা বাড়াল। তার রুমে এসে সে তার শাশুড়িকে দেখতে পেল নিধির সাথে কথা বলতে। নির্ঝর তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলে তার শাশুড়ি হাসি মুখে বলল, বাবা তুমি থাকো, আমি যাই। এই বলে তিনি বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই নির্ঝর দরজা বন্ধ করে নিধির পাশে এসে বসল। অতঃপর নিজে শুয়ে নিধিকেও তার বুকে নিয়ে এসে বলল, নিধি, আমার এখন লজ্জা লাগছে, বুঝেছ? কেন? সবার মুখে আমার বাবা হবার কথা শুনে। নিধি হাসল, হাসি মুখেই বলল, তুমিও লজ্জা পাও? এই প্রথম শুনলাম। নির্ঝর নিধির ঘাড়ে চুমু খেয়ে বলল, কেন? ছেলেরা লজ্জা পেতে পারে না বুঝি? তা পারে, তবে তোমার ক্ষেত্রে এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি দুনিয়ার সেরা নির্লজ্জ বলে কথা। কি হহ? কি বললে আবার বলো তো? নিধি খিলখিল করে হেসে দিল। এই মানুষটাকে জ্বালাতে তার খুব ভালো লাগে। নির্ঝরও হেসে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার প্রিয়তমা স্ত্রীর মিষ্টি হাসির পানে। ইস, কি সুন্দর করে হাসে তার বউটা। হঠাৎই সে নিধির ঠোঁটে চুমু খেয়ে বসল। নিধি চমকে উঠে নির্ঝরের নেশাগ্রস্ত চোখ দুটির দিকে তাকাল। নির্ঝর ঠোঁটকার্য সম্পাদন করে নিধির কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে মোহগ্রস্তের ন্যায় বলল, এভাবেই হাসি খুশি থেকো সবসময় বউ। তোমার মুখের হাসি দেখার জন্য তোমার এই স্বামী নামক প্রেমিক পুরুষটা যে সবসময় ব্যাকুল হয়ে থাকে। থাকবে তো সবসময় এভাবে হাসি খুশি? নিধি মৃদু হেসে নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আদরে কণ্ঠে বলল, আমাদের জীবনে হঠাৎ পাওয়া সুখের আগমন ঘটেছে, যা আমরা এতদিন চাইতাম। এই হঠাৎ পাওয়া সুখে খুশি না থেকে পারা যায়, বলো? নির্ঝর দুষ্টু হেসে নিধির গালে চুমু খেয়ে বলল, একদম না, আমার প্রিন্সেসের আম্মু। নিধি লাজুক হেসে পুনরায় মুখ লুকালো নির্ঝরের বুকে। নির্ঝরও প্রাণখোলা হাসি হেসে উষ্ণ আলিঙ্গনে তার প্রিয়তমা স্ত্রীকে আরো নিবিড়ভাবে আবদ্ধ করে নিল। সমাপ্ত।